দর্শক স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ফ্রান্সের নরেন্দ্র মোদী যাবে যুক্তরাষ্ট্রে, ওয়াশিংটন বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা সম্ভাবনা। ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস, অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ, চুক্তি বাতিলের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এবং যুক্তরাষ্ট্রে ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক বসালেন ট্রাম্প, বড় প্রভাব পড়বে কানাডায়, নির্ভর জার্মানি। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন শিরোনামগুলো। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানিয়ে দিব পুরো খবর। প্যারিসে শুরু হলো 2 দিন ব্যাপী এআই সম্মেলন। অংশ নিয়েছে ভারত, জার্মানি, কানাডা সহ শতাধিক দেশের শীর্ষ নেতারা। মার্কিন সরকার পরিবর্তনে ইউরোপের সাথে নতুন করে সখ্য তৈরিতে হাজির হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র যাবেন তিনি। বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, আর দুজনের বৈঠকে উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ঝুঁকি নিরসন এবং নিরাপদ বলয় তৈরি করতে প্যারিসে শুরু হয়েছে 2 দিনব্যাপী গ্লোবাল এআই সামিট। নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে সে বিষয়ে রয়েছে শঙ্কা। তাই করণীয় খুঁজতে প্যারিসে জড়ো হয়েছে শতাধিক দেশের শীর্ষ নেতারা। ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জার্মানি, ইতালি, কানাডা সহ ইউরোপের শীর্ষ নেতারা বৈঠকে যোগ দেন। প্রথম দিনের বৈঠকে এআই এর ভবিষ্যৎ তুলে ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং গুগলের প্রধান সুন্দর পিচাই। আমরা এখনো এআই প্ল্যাটফর্ম পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছি, কিন্তু আমরা জানি যে এটি আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে। এখনই সময় এগিয়ে যাওয়ার। ইউরোপের উন্নয়নে এআই এর বিকল্প নেই। এটি আরো কাজ করবে, তখন আমরা এগিয়ে যাব। ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন মোদী। তিনি জানিয়েছেন মার্কিন সফর ভারত যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে আরো দৃঢ় করবে, যেখানে আঞ্চলিক এবং বিশ্ব রাজনীতি সহ উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। মাসুদ রানা, নিউজ 24। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনে চিরস্থায়ী সমাধান। গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে গাজায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করল হামাস। সোমবার এক বিবৃতিতে তারা দাবি করে উত্তর গাজায় বিলম্বিত করা হচ্ছে বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন। সেই সাথে উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা ও গুলি ছোড়া হচ্ছে। মানবিক সহায়তা আসতে দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধবিরতির শর্ত তেল আবিব যথাযথভাবে না মানা পর্যন্ত বন্ধ থাকবে জিম্মি মুক্তির কার্যক্রম। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। হামাসের ঘোষণার পর জিম্মিদের মুক্তির দাবিতে সোমবারও তেল আবিবে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এদিকে শনিবারের মধ্যে ইসরায়েলি বন্দী মুক্তি না পেলে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Saturday at 12 o'clock. আমি নিজের বক্তব্য দিচ্ছি, ইসরায়েল এটাকে অগ্রাহ্য করতে পারে। শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে সবকিছু নরকে পরিণত হবে। এর আগে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার কোনো অধিকার থাকবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রকে আবারও ধনী করার অঙ্গীকার নিয়ে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি করতে হলে 25% শুল্ক দিতে হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডাতে। তবে জার্মানির অন্যতম প্রধান স্টিল উৎপাদন সংস্থা জানিয়েছে তাদের ব্যবসায় খুব বেশি একটা প্রভাব ফেলবে না এটি। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করে 11 ফেব্রুয়ারি মঙ্গলবার ওয়াশিংটনের ওভাল অফিসে এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাহী আদেশের ফলে পৃথিবীর যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে স্টিল বা অ্যালুমিনিয়াম বিক্রি করলে 25% রপ্তানি শুল্ক দিতে হবে। যুক্তরাষ্ট্র থেকে এই দুই পণ্য বিদেশে গেলে রপ্তানি শুল্ক দিতে হয়, সেই কারণে ওই একই শুল্ক আরোপ করা হয়েছে। শুল্ক আরোপকে একটি বড় ঘটনা বলে মন্তব্য করেন রিপাবলিকান প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের শিল্প কারখানাগুলো এশিয়া এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। দেশের শিল্প কারখানাগুলোকে বাঁচাতে এমন শুল্ক আরোপ যুক্তিসঙ্গত। 4 মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। এছাড়া অটোমোবাইল, ওষুধপত্র আর কম্পিউটার চিপের উপরেও বাড়তি শুল্ক আরোপের বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প। জার্মানির অন্যতম প্রধান স্টিল উৎপাদন সংস্থা জানিয়েছে তাদের মূল বাজার ইউরোপ, ফলে ট্রাম্পের এই ঘোষণায় খুব বেশি প্রভাব ফেলবে না। এদিকে চীন থেকে আমদানি করা পণ্যে ইতিমধ্যে 10% বাড়তি শুল্ক কার্যকর করেছে ট্রাম্প। এছাড়া রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো পণ্যে 25% শুল্ক বসানো ঘোষণার পরে ওই দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে 1 মাসের জন্য শুল্ক কার্যকর সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। মূলত করোনা মহামারীর পরিস্থিতির পর থেকেই বিশ্বজুড়ে ইস্পাত শিল্পের মন্দা চলছে। যুক্তরাষ্ট্রের ইস্পাত উৎপাদনকারী সংস্থাগুলোর অভিযোগ তুলেছে কয়েকটি দেশ স্বল্প মূল্যে হট রোলড জাতীয় ইস্পাত পণ্য রপ্তানি করায় মার্কিন বাজারে ইস্পাত শিল্পের নেতিবাচক প্রভাব পড়ছে। চন্দ্রা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস আজীবন। মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে কমপক্ষে 51 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির রাজধানী গুয়াতেমালা সিটিতে দুর্ঘটনা ঘটে। রয়টার্স জানায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি আরোহী ছিলেন বাসটিতে। সান আগস্টিন শহর থেকে রাজধানীতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে বাসটি। এই ঘটনায় 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী এবং দুর্যোগ সংস্থার সদস্যদের মোতায়েন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিমানবন্দরে পার্কিং করা একটি উড়োজাহাজের ওপর আরেকটি মাঝারি আকারের উড়োজাহাজ আছড়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে, আহত আরও 4 জন। স্থানীয় সময় সোমবার অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এই ঘটনা ঘটে। স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র বলেন, কি কারণে এমন ঘটনা তার বিস্তারিত এখনও জানা যায়নি, কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সম্প্রতি ঘটে যাওয়া 3টি বিমান দুর্ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী সমাবেশ করেছে ইরান। দিনটি উদযাপন করতে তেহরানের আজাদি স্কয়ার এবং অন্যান্য শহরে বিপুল জনতা রাস্তায় নেমে আসে। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্সিতে প্রত্যাবর্তন তেহরানের জন্য আরও একটি বড় ধাক্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর তেহরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করা। এই সমাবেশ ইরানি জনগণ তাদের
দৃঢ় সংকল্পকে প্রদর্শন করে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিশাল জনসমাগম হয় ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে। প্লেকার্ড নিয়ে র্যালিতে অংশ নিতে দেখা যায় লাখো মানুষকে। অনেকেই আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক স্লোগান দেন। একই স্লোগান শোনা যায় বিভিন্ন ইরানের ক্ষমতাসীন নেতৃত্ব বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের মুখে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিত্রিত করেছে। আমাদের অর্থনৈতিক পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমরা আমাদের দেশকে ত্যাগ করব না। আমাদের দেশের উপর চাপিয়ে দেওয়া অসংখ্য অর্থনৈতিক সমস্যার পরেও জনগণ এখনো তাদের শাসন ব্যবস্থা, বিপ্লব এবং নেতাকে সমর্থন করে। 1979 সালে বিপ্লবের সময় থেকেই নিয়মিত শোনা যায় এই স্লোগানগুলো। সেই বিপ্লবে মার্কিন সমর্থিত শাহ পরিবার ইরানের শাসন ক্ষমতা হারায়, শিয়া মুসলিম ধর্মীয় নেতারা ক্ষমতায় আসেন। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ থেকেছে। সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক টানাপোড়েন এই বৈরিতা আরও তীব্র করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ এনেছেন। পাশাপাশি তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদি যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক হতো তাহলে তারা আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করত না। তেহরান যুদ্ধ চায় না, কিন্তু বিদেশি চাপের কাছে নত হবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি দেশে বর্তমান শাসন কাঠামোর ধারাবাহিকতা রক্ষা করতে চান, তাকে অবশ্যই পারমাণবিক অস্ত্র উন্নয়নের উপর জারি করা ফতোয়া প্রত্যাহার করতে হবে, এমনটাই দাবি করেছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডারেরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গ্লোবাল টাইমে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধ। গ্লোবাল টাইমে আরো একবার স্বাগত। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক ও বিতর্কিত লেখক সালমান রুশদিকে হত্যা চেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রের অভিযুক্ত ব্যক্তির বিচার শুরু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। এদিন হাদি মাতারের বিচারে আইনজীবীদের উদ্বোধনী বক্তব্য শোনেন জুরিরা। বিচারের সময় রুশদিও সাক্ষ্য দেবেন। মুখোমুখি হবেন হামলাকারীরা। 2022 সালে নিউ ইয়র্কে বক্তৃতার সময় আক্রমণের শিকার হন রুশদি। তার শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে এক চোখের দৃষ্টি হারান তিনি। তার লিভার এবং অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সালের মধ্যে নির্বাচন অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটি প্রস্তাব উল্লেখ করেছেন দেশটির আইন পরিষদ এবং গ্রিনসের সদস্য পয়েট। তিনি বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেন, যার মধ্যে বাংলাদেশে অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার কথা জানান। এখানে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা তুলে ধরা হয়। সেই সাথে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হবে বলেও জানান মিসেস বয়েড। Order of members can take their seats as quickly and as quietly as possible in accordance. But this House notes with concern that A, for 17 years the people of Bangladesh
authoritarian rule under former Prime Minister Sheikh Hasina, marked by severe human rights abuses, suppression of democracy and electoral fraud. Following nationwide student-led protests in mid-2024, the government collapsed and Hasina fled the country in August 2024. New Zealand Dairy, excellence in quality. শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখায় ফিলিপাইনে সর্বোচ্চ খেতাব নাইটহুড জিতলেন বাংলাদেশের আলিউর, যা বিশ্বে এক অনন্য রেকর্ড। জাতিসংঘের সহায়তাপুষ্ট মডেল চা বাগান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন শেখ আলিউর। তিনি জানিয়েছেন, মডেল বাগান বাংলাদেশের চা শিল্পকে দারুণভাবে ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখবে। ছোটবেলা থেকে চায়ের প্রতি ভালোবাসা ব্রিটেন প্রবাসী সিলেটের সন্তান শেখ আলিউরের। সেই ভালোবাসা কেবল চা নিয়ে ব্যবসা করার জন্য নয়, বরং তিনি সবসময় চেয়েছেন এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা। তারই লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শ্রমিকের জন্য ন্যায্য মজুরি সনদ। 2024 থেকে শেখ আলিউরের নেতৃত্বে এখন পর্যন্ত 14টি দেশ শ্রমিকদের বেতন বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 50 লাখের বেশি মানুষ এরই মধ্যে আলিউরের ন্যায্য মজুরি সনদ থেকে উপকৃত হয়েছেন। এবার শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখায় ফিলিপাইনের সর্বোচ্চ খেতাব নাইটহুড জিতলেন বাংলাদেশের আলিউর। সেই সাথে পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার পিস অ্যাওয়ার্ড। অতীতে ফিলিপাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব নাইটহুড বা নাইট অব রিজিওনাল প্রাপ্তদের মধ্যে রয়েছেন হেনরি কিসিঞ্জার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ অনেক খ্যাতিমান ব্যক্তি। তার সাথে এখন যুক্ত হল শেখ আলিউর রহমানের নাম, যা বাংলাদেশি হিসেবে প্রথম। জাতিসংঘের সহায়তাপুষ্ট মডেল চা বাগান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন শেখ আলিউর রহমান। I'm the first Bangladeshi person to ever receive this. So that makes me incredibly proud to be a Bangladeshi, although I live in Britain and I'm a British citizen. It's a unique moment for me, for my family, of course. But more importantly, the things, why did I get this? I got this because of the issues I'm fighting for, and I will continue to fight for. তিনি মনে করেন এই মডেল চা বাগান বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে মুখ থুবড়ে পড়া চা শিল্প দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারবে। মাসুদ রানা, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। গ্লোবাল টাইম এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।